আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আর কয়েকটা ম্যাচ বাকি আছে। এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় 1 নম্বরে আছেন রাকিবুল, লেফট আর্ম স্পিনার রাকিবুল। 2 নম্বরে মোসাদ্দেক সৈকত, 3 নম্বরে তাইজুল ইসলাম, 4 নম্বরে সাইফুদ্দিন, 5 নম্বরে শরীফুল, 6 নম্বরে আরিফ, 7 নম্বরে নিহাদুজ্জামান। এই 7 জনের মধ্যে আমরা যেমনটা দেখলাম যে 5 জনই হচ্ছেন স্পিন বোলার। এখন এই যে 5 জন স্পিন বোলার, ধরেন এই রাকিবুল ছেলেটাকে আমি কালকে ওয়ানডে ক্রিকেট খেলতে নামিয়ে দিলাম, যেখানে একটা ডে নাইট ম্যাচ তাকে খেলতে হচ্ছে। যেই ডে নাইট ম্যাচে বাংলাদেশ বোলিং করছে পরের ইনিংসে। এখন তারপর যখন রাকিবুল খারাপ বোলিং করবে তখন আপনি বলবেন যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের মান ভালো না। আসলে কোনটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত সেই ব্যাপার নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। ডে নাইট ম্যাচ খেলা হয় আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে, আমাদের লিস্টে ক্রিকেটে ডে নাইট ম্যাচ হয়। তাইলে আপনার যদি ডে নাইট ম্যাচের অভ্যাসটা না থাকে তাইলে আপনি কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে যখন সেকেন্ড ইনিংসে বোলিং করবেন আপনি ওই মেকানিজমটা বুঝবেন। সেখানে ডিউ ফ্যাক্টর কাজ করবে, সেখানে যারা ফিল্ডার থাকবেন সেই ফিল্ডারদের ক্যাচ ধরার যে জায়গাটা, অভ্যস্ততার ব্যাপার আছে। ফ্লাড লাইটের আলোতে হঠাৎ করে গিয়েও ক্যাচ ধরা যায় না। নতুন একটা ফিল্ডার বা নতুন একটা প্লেয়ার যখন যাবেন সেই জায়গাটা দেখা যায় ফ্লাড লাইট একটা ইলিউশন তৈরি করে, ওটার অভ্যস্ততার জায়গা আছে। যত বেশি আপনি দীর্ঘ পরিসরের ম্যাচ খেলবেন তত বেশি আপনার সেই জায়গাটা প্রস্ফুটিত হবে, আপনি তত বেশি সেই জায়গাটায় ফোকাস করতে পারবেন। বা রাতের বেলা বল করার ক্ষেত্রে বোলিংয়ের কী ধরনের গ্রিপ পজিশন, বল ভিজে গেলে আপনি কিভাবে বোলিং করবেন সেগুলোর একটা অভ্যস্ততার জায়গা আছে। আমাদের এই যে রাকিবুল বলি, মোসাদ্দেক সৈকতের বলি, এই প্রিমিয়ার লিগে নিহাদুজ্জামান, তাদের কি সেটার প্র্যাকটিসটা হয়েছে? সেই প্র্যাকটিসটা কি আমরা করতে পেরেছি? না, সেটা করতে পারি নাই। এবার আমি একটু আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান আপনাদেরকে যদি দেই তাহলে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন সর্বশেষ 2 বছরে আমরা রাতের বেলা যতগুলো ম্যাচে বোলিং করেছি, ওয়ানডে ক্রিকেটে পরের ইনিংসে আমরা যতগুলো ম্যাচে বোলিং করেছি, আমরা ডিফেন্ড খুব বেশি ম্যাচে করতে পারি নাই। আমাদের ডিফেন্ড করার রেশিও খুব কম। আমরা হয়তো বা 10 বা 20% ম্যাচ আমরা ডিফেন্ড করতে পেরেছি, বাদ বাকি ম্যাচ ডিফেন্ড করতে পারি নাই। এখন প্রিমিয়ার লিগে এখন আলোচনার বিষয়বস্তু কি হয়? প্রিমিয়ার লিগের আলোচনার বিষয়বস্তু হয় একজন এলিট প্যানেলের আম্পায়ার তিনি চাকরি ছেড়ে দিতে চান, ম্যাচ রেফারিরা হাতাহাতি মারামারি করতে চান। এগুলো হচ্ছে প্রিমিয়ার লিগের আলাপ আলোচনা। একটা প্রিমিয়ার লিগ, একটা দেশের লিস্টে ক্রিকেট চলে একটা দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচনী ছক মেনে। একটা দেশের লিস্টে ক্রিকেট চলে একটা দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচনী ছক মেনে, যে জায়গাটা একটা বিশেষ ক্লাবকে ফেভার দেওয়া হয় এবং একটা বিশেষ ক্লাবের এগেনস্টে এলবিডব্লিউ এর আপিল করলে এলবিডব্লিউ দেওয়া হয় না। আবার কোনো প্লেয়ারকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেটাও আবার বাইলস পরিবর্তন করে ফেলা হয়। এখন এই বাইলসটা কি সবার ক্ষেত্রে একরকমভাবে পরিবর্তিত হবে? সবার ক্ষেত্রে একরকমভাবে পরিবর্তিত হয় তা তো হয় না। এখন একটা দেশের লিস্টে ক্রিকেটে যখন এই ধরনের বিষয়বস্তু ঘটে তখন কোন মানের ক্রিকেটটা হচ্ছে, কোন মানের ক্রিকেট হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গাটা আসে। এবং আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত কী নিয়ে? আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ক্রিকেটের ভেতরের বিষয় নিয়ে। আমরা আমাদের স্পিনাররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে খুব ভালো বোলিং করতে পারেন না। কেন ভালো বোলিং করতে পারেন না? কারণ আমাদের স্পিনাররা সাইড স্পিন নির্ভর বোলিং তারা করেন, ওভার স্পিন নির্ভর বোলিং তারা করতে পারেন না। লিগে ভালো করছেন, লিগে ব্যাটসম্যানশিপের জায়গাটা ওই রকম, সো লিগে তারা ভালো করছেন, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে সেটা হয় না। এগুলো নিয়ে গবেষণা হওয়াটাও জরুরি। আগে একটা বল দিয়ে খেলা হতো 50 ওভারের ক্রিকেট, এখন 50 ওভারের ক্রিকেট খেলা হয় 2টা বল দিয়ে, 2 পাশে 2টা নতুন বল দিয়ে। সো 2 পাশে 2টা নতুন বল দিয়ে যখন খেলা হচ্ছে, একটা বল সর্বোচ্চ আসলে 25 ওভারের পুরনো হতে পারে। একটা স্পিনার যখন 15 ওভারের সময় বোলিং করতে আসছে মানে সে আসলে 7 ওভারের সময় বোলিং করতে আসছে। সো আলটিমেটলি ধরেন টেকনিক্যাল এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল এবার আমাদের কাছে একটা অনেক বড় সুযোগের জায়গা ছিল যে এবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ক্রিকেট বোর্ড এসেছে। ফ্লাড লাইটের আলোয় যদি আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশনের কিছু ম্যাচ দিতে পারতাম, অন্তত প্রত্যেক টিমের একটা ইভেন নাম্বার অফ ম্যাচেস আমরা মিরপুর স্টেডিয়ামে দিতে পারতাম যেখানে ফ্লাড লাইট আছে, তাহলে এটা একটা নতুন মাত্রা পেত প্লেয়ারদের। ওই খেলার ভেতরকার এবিলিটির জায়গাটা সেটা প্রস্ফুটিত হতো। আন্ডার লাইটে ব্যাটিং করার সময়ও কোন প্ল্যানে ব্যাটসম্যানরা ব্যাটিং করবে সেই জায়গাটা হতো। ডিউ ফ্যাক্টর যদি থাকে তাহলে সেই জায়গাটায় বল স্কিড করলে কি হবে না হবে, বা রাতের বেলা ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করছেন কোন মাইন্ড সেট আপে ব্যাটিং করছেন সেই জায়গাগুলো স্কিল ডেভেলপ হবে। বাট আমরা এই স্কিলের জায়গাগুলো আসলে কতটুকু চিন্তা করেছি, আমাদের এখনকার ক্রিকেট বোর্ড সেই জায়গাগুলো কতটুকু চিন্তা তারা করেছে, কতটুকু চিন্তা তারা করছে? আমি তো দেখি যে ক্রিকেট বোর্ডের মধ্যেই তাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা নাই। যারা আছেন তাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা নাই। ওয়েদার দ্য প্রেসিডেন্ট তিনি টিম বিল্ড করতে পারেন নাই অর হি ইজ প্লেয়িং উইথ দ্য রং টিম। সো
যে বিষয়টা উল্লেখযোগ্য যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো এক একজন করে দায়িত্বরত আছেন, সেই দায়িত্বরতরা যারা আছেন তারা এই ব্যাপারগুলো এইভাবে চিন্তা করছেন নাকি নেক্সট ইলেকশন কেন্দ্রিক চিন্তা করছেন যে আমাদের ইলেকশনটা কীভাবে পাস করতে হবে। আবারও বলি, যেই দেশের লিস্টে ক্রিকেট নির্বাচনী ছক মেনে চলে সেই দেশে আপনি উন্নতি ওইভাবে প্রত্যাশা করতে আসলে পারেন না। আমি তো বলি যে আমার যদি ক্ষমতা থাকতো আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লিস্টে মর্যাদা কেড়ে নিয়ে আমি আর একটা অন্য টুর্নামেন্ট করতাম, এনসিএলের ওয়ানডে ভার্সন। এনসিএলের ওয়ানডে ভার্সন করলে সেটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকতো, পেমেন্টও ক্রিকেট বোর্ডের আন্ডারে হতো। ওই জায়গাটায় এই যে ধরেন ক্লাব কেন্দ্রিক আম্পায়ার দিয়ে গড়াপেটা করা, ক্লাব কেন্দ্রিক আম্পায়ারদেরকে প্রেশারে রাখা, যে সমস্ত আম্পায়ার হয়তো বা গড়াপেটা করছে না, আগে আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটা করা হতো, এখন আম্পায়ারদেরকে প্রেশারে রাখা হয়। সো সব কিছু মিলিয়ে দিন শেষে তো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।